দিকে তাকিয়ে আছি, মেয়েটা কত নিষ্পাপ, কতটা ভালো, আমার ভালোবাসাটা বুঝতে পারেনি। হুট করে বর্ষা আমাকে বলে উঠলো, কিরে কি হলো, কি ভাবছিস, কিছু বল। কি বলবো? আশ্চর্য তো, তোকে বলতে বলেছি কে? কার্ড খুলে দেখ। দেখার কি আছে, নিশ্চয় ছেলেটা খুব ভালো যার জন্য আপনি তাকে পছন্দ করেছেন। আপনার বিয়ে বলে কথা। তাহলে গোমরা মুখ করে আছিস কেন? কই না তো, বললাম না রাতে ঘুম হয়নি, তাই মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, মুখটা ফ্যাকাশে হয়ে আছে, এই জন্যই তো বলি তাড়াতাড়ি বিয়ে করে নে, তাহলে রাতে ভালো ঘুম হবে। ওর হাসিটা ভালোই লাগে, প্রেমে পড়ে যাই বারবার দেখে আমি। কিন্তু এখন আর প্রেমে পড়ার কোনো চান্স নাই, এখন শুধু নিশ্চয়ভাবে নিরাপত্তার আড়ালে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। এখন ওর প্রেমে পড়া পাপ, কারণ এখন তো বর্ষা আমার নয়, আমার হতে পারবে না কখনোই, হতে যাচ্ছে অন্য কারো। এখন অন্য একটি ছেলেকে ভালোবাসবে, তাকে বিয়ে করবে, আমি এখন তৃতীয় পক্ষ ওদের মাঝে। আমার কোনো জায়গা নেই, হতে পারেই না। কিরে বললি না যে? কি বলবো? তুই বিয়ে করবি কবে? হ্যাঁ করব। করব করব বলে তো বুড়ো হয়ে যাবি, তখন আর কপালে বউ জুটবে না, বুঝলি? এবার একটু সিরিয়াস হ লাইফটাকে নিয়ে। যতটা সিরিয়াস হয়েছিলাম তার চেয়ে বেশি ধাক্কা খেয়েছি জীবনে, এর চেয়ে বেশি হলে বাচ্চাটাই দায়ী হয়ে যাবে। ও মা, এ আবার কি কথা? বাচ্চা দায় হবে কেন? সব সময় সিরিয়াস হলে ভালো, কিছু কিছু সময় একটু মজাও করতে হয়। তুই তো একদম বোরিং হয়ে যাচ্ছিস দিন দিন, ঠিক মতো হাসিস না, কারোর সাথে মিশিস না, এরকম হলে চলবে বল? আচ্ছা শোন, তুই তো বিয়ের কার্ডটা খুলে দেখলি না কিন্তু। দেখে নেবো বাড়িতে গিয়ে। আশ্চর্য, আমার সামনে দেখলে কি লজ্জা লাগে নাকি? লজ্জা লাগবে কেন, বলেছি তো বাড়িতে গিয়ে দেখে নেব। একটু খুলে দেখো না, ছেলেটার নাম কিন্তু খুব সুন্দর। ও তাই বুঝি? শুধু নামটাই না, ছেলেটাও কিন্তু দেখতে খুব সুন্দর। দাঁড়া, তোকে ফটোটা দেখাচ্ছি। কথাটা বলে বর্ষা ব্যাগ থেকে ফটোটা বের করতে লাগলো, আর ঠিক তখনই আমি দাঁড়িয়ে বললাম, ম্যাম আমার কিছু জরুরি কাজ আছে, আমি আজ আসছি, আরেকদিন কথা হবে। ওর উত্তরটা শোনার অপেক্ষা না করে আমি সোজা রুম থেকে বের হয়ে আসলাম। যদি আরেকটু ওর সাথে থাকতাম, আমার কষ্টগুলো অশ্রু হয়ে বেড়ে যেত চোখ দিয়ে। তখন কি উত্তর দিতাম ওকে? যদি প্রশ্ন করতো আমি কেন কাঁদছি, কি বলতাম ওকে? ওকে পেয়ে আবার হারানোর ব্যর্থতায় আমার চোখ দিয়ে পানি পড়ছে? না, কখনোই না। বর্ষা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, সুখী জীবন শুরু করতে যাচ্ছে। আমার তো কপালটাই খারাপ, আমি তো একটা দুঃখী, আমার সাথে ওকে একটুও মানাবে না। বর্ষা যোগ্য সঙ্গী জীবনসঙ্গী বেছে নিয়েছে, আমি ওকে আমার এই ব্যর্থতার অনুভূতির কথাগুলো বলে ওর নতুন জীবনের বাধা হয়ে দাঁড়াতে চাই না। সুখে থাকুক, ভালো থাকুক এই প্রত্যাশা। আর আমি আমার এই কষ্টগুলো নিয়ে বেঁচে থাকবো, আল্লাহর কাছে দোয়া করব যেন আমার মৃত্যু হয় খুব জলদি। এই ব্যর্থতাময় কষ্ট নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেকটা শ্রেয়। আমি গিয়ে আর আমার চেয়ারে বসলাম না, সোজা ক্যান্টিনে চলে গেলাম। ওখানে গিয়ে একটি টেবিলের মধ্যে বসলাম। ক্যান্টিনটা পুরো খালি, সবাই অফিসে কাজ করছে, লাঞ্চের সময় আসবে তাই। কোনো মানুষ নেই এখানে। আমার দু চোখে হাত দিয়ে অনুভব করলাম আমার চোখ আমাকে প্রশ্ন করেছে, আমি কি তোমার কষ্টগুলোকে চোখে অশ্রু হয়ে ঝরাতে পারি? সাথে সাথে গড়িয়ে পড়লো আমার গাল বেয়ে এক ফোঁটা জল, তারপর আরেক চোখ দিয়ে পড়তে থাকলো। দু চোখটা যেন এখন ঝর্ণা হয়ে গিয়েছে, কষ্টের ঝর্ণা। শুধুই কান্না, শুধুই কান্না, শুধুই কান্না দিয়ে আমার কষ্টের সমাপ্তি হবে। চিৎকার করতে ইচ্ছে করছে, আল্লাহকে বলতে ইচ্ছে করছে, কি করলে তুমি আমার সাথে, কেন করলে? কি অপরাধ ছিল আমার, কি দোষ করেছিলাম আমি তোমার কাছে? কেন কেড়ে নিলে তুমি আমার ভালোবাসাকে, আমার বর্ষাকে? আমার ভালোবাসার মাঝে তো কোনো খুঁত ছিল না, আমার কাছ থেকে কেন কেড়ে নিলে তুমি বর্ষাকে? আজ নিঃস্ব করে দিলে আমায়। হে আল্লাহ, তুমি শুনতে পারছো এই হৃদয়ের কান্না? বুক ফাটা কান্নার শব্দ কি তোমার দরবারে পৌঁছায় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই কষ্টের অশ্রুগুলো? আমার ভালোবাসা তো পবিত্র ছিল, তাহলে কেন কেন আজ আমাকে এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে? তুমি আমার কাছ থেকে আমার আম্মুকে কেড়ে নিয়েছো, ওইটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় আঘাত। ভেবেছিলাম আমার উপর থেকে তোমার রহম উঠে গিয়েছে, কিন্তু তুমি আবার বর্ষাকে আমার কাছে ফিরিয়ে দিলে। আমি তখন ভেবেছিলাম কিছুটা সুখী হব, ভেবেছিলাম তুমি আমার প্রতি সদয় হয়েছো আল্লাহ, কিন্তু আমি ভুল ছিলাম। আজ বর্ষাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তুমি, আমাকে দিয়েছো নিঃস্ব করে, আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছো, হৃদয়কে দিয়েছো ভেঙে। ভালো করেছো, কি দরকার আমার এই পৃথিবীতে বেঁচে থাকার? হে আল্লাহ, তুমি এতটা সদয় যখন আমার প্রতি হয়েছো, আর একটু সদয় হও। আমার এই দেহ থেকে আমার প্রাণটা চিরতরে নিয়ে নাও।
এভাবে বেঁচে থাকাটা আমার জন্য এখন শাস্তি হয়ে দাঁড়িয়েছে। বেঁচে থাকার তো কোনো মানে নেই আল্লাহ, প্লিজ আমার প্রাণটা নিয়ে নাও। হৃদয়টা যখন ক্ষতবিক্ষত হয়ে গেছে তখন বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো। আমি আর বাঁচতে চাই না। আমার নিঃশ্বাস বন্ধ করে দেও আল্লাহ তুমি। বেঁচে থাকাও যেন আমার জন্য এখন শাস্তি। আমি এখন জীবিত হয়ে মরার মতো বেঁচে আছি। খুব কাঁদছি, খুব। শুনেছি কাঁদলে নাকি মনটা হালকা হয়, ভালো লাগে, কষ্টগুলো ভুলে থাকা যায়। কিন্তু আমি তো জানি এই কান্নার কোনো সমাপ্তি নেই। কেঁদে কেঁদে সাগর বানিয়ে ফেললেও আমার কষ্টের সমাপ্তি হবে না, কারণ যে কষ্ট পেয়েছি তা অসমাপ্তই থেকে যাবে। আমার ভালোবাসার মতো আরো কাঁদতে ইচ্ছে করছে অনেক। হঠাৎ করে ক্যান্টিনের মধ্যে আফসার ভাই চলে এলেন। এসে দেখলেন যে আমার চোখে পানি, আমি কাঁদছি। উনি আমার কাছে খুব জলদি হেঁটে এসে আমার দুই কাঁধে হাত দিয়ে বললেন, অপূর্ব ভাই, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আপনি ঠিক আছেন? আমি চুপ করে আছি, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো উত্তর দিতে পারছি না। আফসার ভাই আরো বলে উঠল, অপূর্ব ভাই কিছু বলুন, আপনি কাঁদছেন কেন? আমি খুব বোকা, তাই না আফসার ভাই? মানে? আমি কেন এতটা বোকা আফসার ভাই? কি বলছেন অপূর্ব ভাই? কি হয়েছে আপনার? যাকে হৃদয় থেকে বেশি ভালোবেসেছি আর সে আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে আফসার ভাই। কি বলছেন? কে চলে গেছে? আমি বোকা, আমি আসলেই বোকা। আমার মতো বোকা হয়তো এই পৃথিবীতে দ্বিতীয় একটা নেই। আমি নিজের মতো করে কি না কি ভেবে ফেলেছি, নিজের মতো করে আলাদা পৃথিবী সাজিয়েছি, নিজের মতো করেই ভালোবেসেছি। অথচ বোকার মতো একটিবারও ভাবিনি যে যাকে ভালোবেসেছি সে কি আমায় ভালোবাসে, সেও কি আমাকে পাগলের মতোই ভালোবাসে। একবারও ভাবিনি। তাই হয়তো আজকে কষ্টটা 1000 গুণ বেশি পেয়েছি। কি বলছেন? কি হয়েছে আপনার? হঠাৎ এসব কথা বলছেন? জানেন আফসার ভাই, আপনি আমাকে অনেকবার প্রশ্ন করেছেন যে আমি আপনার ম্যাডামকে ভালোবাসি কিনা। আসলে আপনাদের ম্যাডামকে আমি আজ নয়, অনেক দিন থেকে ভালোবাসি। এমনকি তাকে ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো মেয়ে নেই যাকে হৃদয় সিংহাসনে জায়গা দিয়েছিলাম। কিন্তু আজ সেই সিংহাসনে পা ভেঙে ফেলেছে আফসার ভাই। মানে? আপনার ম্যাডাম আজকে আমাকে ডেকে নিয়ে কি জানিয়েছে জানেন? কি জানিয়েছে? তার বিয়ের খবর জানিয়েছে। তার বিয়ের কার্ড আমার হাতে ঝুলিয়ে দিয়েছে আর বলেছে কি জানেন, আমাকে একটা বিয়ে করতে। এসব আপনি কি বলছেন অপূর্ব ভাই? হ্যাঁ আফসার ভাই, ঠিক বলছি। আপনি ম্যাডামকে বলেননি কেন যে আপনি তাকে ভালোবাসেন? কি বলতাম, সে তো আমাকে ভালোবাসে না, শুধু আমি ভালোবেসেছি, তাও একতরফা। আর এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। এখন বলে দিন যে আপনি তাকে ভালোবাসেন। আপনি কি পাগল হয়ে গিয়েছেন আফসার ভাই? কেন? কি হবে বললে? আপনি তাকে বলে দিবেন যে আপনি তাকে ভালোবাসেন, আপনি ওনাকে বিয়ে করতে চান। যখন বর্ষা আমাকে বিয়ের কথাটা বলেছিল কতটা সুখী ছিল সে। ওর চোখে মুখে আনন্দের ছাপ ছিল। বর্ষা ছেলেটাকে নিজে থেকে পছন্দ করেছে, ওই ছেলেটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। আর আপনি বলছেন আমি গিয়ে ওর আনন্দের মধ্যে ব্যাঘাত ঘটাবো? কখনো না। ও খুশি থাক, ওর খুশিতে আমি খুশি। কিন্তু আপনি তো খুশি নেই অপূর্ব ভাই। থাকতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই আফসার ভাই, কোনো উপায় নেই। আমার ভালোবাসা মৃত, আমার ভালোবাসা নিষ্প্রাণ, আমার ভালোবাসার কোনো দাম নেই, কোনোই দাম নেই। কথাটা বলে আমি আফসার ভাইয়ের সামনে দিয়ে সোজা ক্যান্টিন থেকে বের হয়ে এলাম। চোখটা মুছে নিলাম যাতে কেউ বুঝতে না পারে আমি কেঁদেছি। তারপর নিজের চেয়ারে গিয়ে ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি করতে লাগলাম। কাজটা করতে একদম ইচ্ছে করছিল না। তারপর কষ্টগুলোকে ভুলে থাকার যত সম্ভব কাজে মন দিতে চেষ্টা করি, কিন্তু পারছি না। ফাইলগুলো খুলছি আর ফাইলের কাগজগুলোর উপর আমার চোখের পানি ফটফট করে পড়ছে। ফোটা ফোটা পানিতে কাগজগুলো একদম ভিজে গিয়েছে। চোখ দিয়ে অন্ধকার দেখছিলাম, কিছু দেখতে পারছিলাম না। দু চোখ শুধুই অশ্রু দিয়ে ভরা ছিল। কেউ আমায় দেখছে না, আমি কি করছি বসে বসে কেউ না, শুধু আফসার ভাই আমার দিকে তখন তাকিয়ে আছেন। উনি আমায় লক্ষ্য করলেন যে আমি কাঁদছি। হঠাৎ পিয়ন এসে বলল বর্ষা নাকি আমায় ডাকছে। চোখের পানিগুলো মুছে একটু নর্মাল হওয়ার চেষ্টা করলাম। তারপর আবার রুমে গেলাম। ম্যাম আসবো? হ্যাঁ আয়। আমায় ডেকেছিলেন? বিয়ের কার্ডটা দেখেছিস? না এখনো দেখিনি, দেখে নিব বাড়িতে গিয়ে। কথাটা শুনে বর্ষার মুখটা মলিন হয়ে গেল। তারপর মলিন মুখটা নিয়ে বলল, আচ্ছা শোন, বিয়ের কিন্তু আর 6 দিন বাকি। বিয়ের সব কেনাকাটায় কিন্তু তোকে আমার সাথে থাকতে হবে, বুঝেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। আমার সব জুয়েলারি, গয়না, শাড়ি সব কিন্তু তুই চয়েস করে দিবি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, আপনার বিয়ে বলে কথা, তা তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন যা। তবে
অফিসে যাওয়ার সময় দেখা করে যাস, কিন্তু তোর সাথে কথা আছে। আচ্ছা, কথাটা বলে আমি বাইরে চলে এলাম। বুকের মধ্যে এতগুলো কষ্ট নিয়ে কিভাবে জোর সাথে কথা এগুলো হেসে বললাম তা আমি বুঝতে পারছিলাম না। অফিস শেষ হয়ে গেল। বর্ষা বলছিল ওর সাথে দেখা করে যেতে, কিন্তু যাইনি। সোজা বাড়িতে চলে এসেছি। এসে বিছানায় শুয়ে পড়লাম। ঘুমাতে চেষ্টা করেছি, কত 2 দিন ঘুমাতে পারিনি বর্ষাকে হারানোর ভয়। কিন্তু আজ আর কিসের ভয়? আজ তো বর্ষা চিরতরে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। আজ একটু শান্তির ঘুম দিতে চাই। আজ ঘুমিয়েছি খুব ভালোভাবে। নিঃসঙ্গ রাতের সঙ্গে ছিল আমার চোখের পানিগুলো। চোখের পানি গাল বেয়ে বালিশের উপর পড়ছিল। বালিশটা ভিজে গিয়েছে আমার অশ্রু পানিতে। বর্ষার বিয়ের খবরটা যেন আমার পৃথিবীটাকে উলট পালট করে দিয়েছে। ভাবতে পারছি না বর্ষাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। হঠাৎ কলিং বেলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলতে দেখি বর্ষা দাঁড়িয়ে আছে। এরপর বর্ষা আমাকে বলল, গুড মর্নিং। কিরে, তোর নাকি ঘুম হয় না, আর বেলা 10টা পর্যন্ত এখনো ঘুমাচ্ছিস? আজব তো। আমি বর্ষার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে সত্যি সত্যি দেখি 10টা বাজে। ও সরি, আসলে ভোর রাতে চোখটা লেগে আসছিল। ভোর রাতে চোখটা লেগে এসেছিল মানে? তুই সারা রাত ঘুমাসনি? আসলে ঘুম আসছিল না। ঘুম আসে না কেন? তোর কি হয়েছে রে? আমি কিভাবে বলবো বর্ষা, তুমি আমার নিদ্রাহীনতার কারণ, একমাত্র তুমি। কিরে, কথা বল। তুই ঘুমাস না কেন? বলতে পারবো না। আচ্ছা, আমিও অফিসের জন্য দ্রুত রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, রেডি হয়ে নে, তবে অফিসের জন্য নয়। মানে? আজকে অফিসে যাব না। তাহলে কোথায় যাব আজকে? আজকে কোথায় যাব মানে? তোকে কালকে বলেছিলাম না অফিস থেকে বের হওয়ার সময় আমার সাথে দেখা করে যাবি? তুই গেলি না কেন? আসলে মনে ছিল না। মনে ছিল না? বুদ্ধু যেন কোথাকার। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কিন্তু যাব কোথায়? উফ, তুই না বেশি প্রশ্ন করিস। কালকে তোকে বলেছিলাম না বিয়ের আর 6 দিন বাকি, বিয়ের শপিং করতে হবে না? মানে? তোকে বলেছিলাম না আমার শপিং তুই করে দিবি, আমার সব কিছু তুই চয়েস করে দিবি। আসলে ম্যাম, আমার ভালো লাগছে না আজকে, প্লিজ অন্যদিন। একদম না, আজকেই তুই আমার সাথে যাবি। কিন্তু? কোনো কিন্তু না। আচ্ছা, বিয়ের কার্ডটা দেখেছিস? জি দেখেছি। নামটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আর তুই তো ছেলেটাকে দেখিসনি এখনো। সেদিন তোকে এই ফটোটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুই চলে এলি। দাঁড়া, তোকে ছেলের ছবি দেখাচ্ছি। আসলে আমি বিয়ের কার্ডটা ছুঁয়েও দেখিনি। কথাটা বলে বর্ষা ওর ব্যাগ থেকে একটা ছবি বের করলো। তারপর আমার সামনে ধরলো। দেখলাম শার্ট প্যান্ট পরা একটা লম্বা ছেলের ছবি। দেখতে খারাপ নয়, ভালোই। হ্যান্ডসাম না ছেলেটা? তাই দেখেই আমার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, আপনার সাথে খুব মানাবে ওকে। তারপর ছবিটা ওর ব্যাগে রেখে আমায় বলল, এবার যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি এখানে অপেক্ষা করছি। কথাটা বলে ও বিছানার উপর ঝাপটি মেরে বসে পড়ল। কি আর করার, ও যা জেদি মেয়ে, আমার কোনো কথাই শুনবে না। যদি ওর সাথে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতেই হবে ওর সুখের জন্য, ওর আনন্দের জন্য। কি ভাগ্য আমার, যাকে ভালোবেসে বিয়ে করবো ভেবেছিলাম, আজ তার বিয়ে শপিং করতে যেতে হবে আমাকে, তাও বাধ্য হয়ে। কিন্তু তার বিয়েটা আমার সাথে হচ্ছে না তো। বা হঠাৎ করে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোকে যেতে বলেছি না? তাড়াতাড়ি যা, শপিং করব। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে এবার। আচ্ছা যাচ্ছি। এই কথাটা বলে আমি অষ্টমী গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি বর্ষা আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। এসব কি? এসব আমার মাথা আর কলিজা। দেখতে পাচ্ছিস না এটা সকালের নাস্তা? কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কিন্তু কি? আমি বানিয়েছি। আমার হাতে ব্রেকফাস্ট পছন্দ না? আমি জানি তো সকালবেলা না খেয়েই তুই বেরিয়ে পড়িস, তাই তোর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এবার খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি বর্ষার কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কেন এমন করলো বর্ষা? কেন আমার ছেড়ে চলে গেলে তুমি? তোমার মধ্যে এতটা যত্ন করে কেউ কি আমাকে খাওয়াবে কখনো? কে আমার এতটা কেয়ার করবে? কে আমাকে ভালোবেসে খাইয়ে দেবে? কে আমার প্রত্যেকটা পছন্দ অপছন্দের খেয়াল রাখবে? কে রাখবে বর্ষা? কেউ রাখবে না বর্ষা। তুমি কেন বুঝতে পারোনি আমার মনের কথাটা? তুমি কেন আমার ভালোবাসাকে অনুভব করতে পারোনি? আমার কষ্টগুলো কেন তুমি বুঝতে পারলে না বর্ষা? ওর সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকটা অসহায় লাগছে আজকে। আগে ওর বকাবকি আমার কাছে অনেক ভালো লাগতো, ওর শাসন আমার হৃদয়ে আনন্দ দিত। মনে হতো ওর চেয়ে কাছের বোধ হয় আমার জীবন আর কেউ নেই। কিন্তু এখন ওই বকাবকি আমার হৃদয়ে হতাশার সৃষ্টি করে, কালো মেঘ জমিয়ে দেয়।
মনে হয় দুদিনে মরিচিকা হয়ে এসেছে বর্ষা আমার জন্য। আবার শূন্য মিশে যাবে। অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা বলে উঠলো, বুঝেছি, আমার ব্রেকফাস্ট তোর পছন্দ হয়নি। ঠিক আছে, ফেলে দিচ্ছি। আরে কি করছেন, রাখুন। কখন বলেছি আপনার ব্রেকফাস্ট আমার পছন্দ হয়নি? তাহলে মূর্তির মতো এতক্ষণ দাঁড়িয়ে কি সব ভাবতেছিলি? কিছু না, দাঁড়ান, মাথাটা একটু মুছে নেই। কথাটা বলেই আলনা থেকে তোয়ালে নিতে গেলাম। ঠিক তখনই কিছু একটার সাথে হাতটা লেগে একটু কেটে গেল। আর একটু আওয়াজ দিয়ে উঠলাম। কি রে, কি হলো তোর? হাতটা একটু কেটে গিয়েছে। অপূর্ব, তুই এতটা বেখায়ালি না, একটু দেখে কাজ করবি না? তারপর একটা কাপড় দিয়ে আমার হাতটা বেঁধে দিল আর বলল, তোয়ালেটা আমার কাছে দে, আমি তোর মাথা মুছে দিচ্ছি। এই কথাটা বলে বর্ষা আমার হাত থেকে তোয়ালেটা নিয়ে নিল। এরপর খাটের উপর উঠে আমার মাথাটা মুছে দিচ্ছে। আমি একটু লম্বা বলে ওর হাত নাকি আমার মাথায় যায় না। আগে যখন আমার মাথা মুছে দিয়েছিল তখন ওর দিকে শুধু তাকিয়েছিলাম, খুব আপন মনে হয়েছিল ওকে। কিন্তু এখন ওর মাঝে আমার মাঝে কতটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, কতটা পরপর লাগছে ওকে আজ। মনে হচ্ছে ও তো আজ আছে, কাল আবার অন্য কারো হাত ধরে চলে যাবে। অজানা কোনো পথে নতুন কোনো জীবনে প্রবেশ করবে বর্ষা। আমি মাথা নিচু করে আছি, কারণ ওর দিকে তাকাতে সংকোচ লাগছে আমার। এরপর আমার মাথাটা মুছে দিয়ে ও বলল, নে, মাথা মুছে দিয়েছি, এবার ব্রেকফাস্ট করে নে। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। বর্ষা আমাকে বলে উঠলো, মাথা নাড়াচ্ছিস কেন শুনি? কথাটা শুনে আমি ওর দিকে তাকালাম আর বললাম, মানে? মানে ওর যে হাত কেটে গেছে সেই খেয়াল আছে? সে হাত দিয়ে খাবি কিভাবে শুনি? ও, আমার তো খেয়ালই ছিল না। থাকবি কিভাবে? নিশ্চয়ই কোনো মেয়েকে পছন্দ হয়েছে, সারাদিন সারাক্ষণ সেই মেয়ের কথাই ভাবিস। ওর কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। কে আছে আমার জীবনে তুমি ছাড়া? তোমার ছাড়া আমি আর কাউকে ভালোবেসেছি? কাউকে না। এখানে আয়, বস। তারপর আমাকে জোর করে বসিয়ে বর্ষা নিজের হাতে খাইয়ে দিল। ও আমায় খাইয়ে দিচ্ছে আর আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। কেন আমায় এতটা মায় জড়াচ্ছ বর্ষা? যে মায়া আমি কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না, সে মায় আমাকে কেন জড়াচ্ছ? কষ্ট হয় বর্ষা, তোমাকে হারিয়ে অনেক কষ্ট হবে আমার। এরপর আমাকে খাইয়ে দিয়ে বলল, নে, এবার রেডি হয়ে নে, তাড়াতাড়ি। শপিং মলে ঢুকে একটা বড় ক্লথ স্টোরে চলে গেলাম। সেখানে গিয়ে তো আমি পুরোই অবাক। সেখানে মামা মামি, ছোট মামি, নানু, ছোট ভাই বোনেরা সবাই শপিং করছে। হয়তো বর্ষার বিয়ের শপিং করতে এসেছে সবাই। আমাকে দেখে বড় মামি বলল, এসেছিস বাবা? সে কখন বর্ষাকে পাঠিয়েছি তোকে আনার জন্য, আর মেয়েটা তোকে নিয়ে এখন এলো? না মামি, আসলে আমার দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে বস। এরপর বড় মামি দোকানদারকে বলল, আচ্ছা, ওই শেরওয়ানিটা দেখান তো। তারপর দোকানদার একটা শেরওয়ানি মামির হাতে দিল। মামি ওই শেরওয়ানিটা আমার গাড়ির সাথে মিলে দেখছি ঠিক আছে কিনা। কি করছো মামি, শেরওয়ানি আমার গাড়ির সাথে মিলাচ্ছ কেন? ছেলেটার ছবি দেখিসনি? তোর মতো লম্বা চোরা, তোর মতো রোগা সোগা। ছেলে তো এখন আমেরিকায়, কিন্তু ছেলেকে একটা শেরওয়ানি দিতে হবে না? তাই তোর মাপে কিনছি। দেখি দেখি, একটু ঘুরতো। মামি আমার মাপে শেরওয়ানিটা কিনলো। কি ভাগ্য আমার, যাকে ভালোবাসি, যাকে ভালোবাসতাম তার হৌবরের শেরওয়ানিটা অবশেষে আমার মাপে কিনতে হলো। অথচ আমার এই শেরওয়ানিটা পরার কত ইচ্ছে ছিল বর্ষাকে বিয়ে করবো বলে। সবে এখন মরিচিকা হয়ে গেছে আমার কাছে। আচ্ছা, বর্ষার বরের ছবি দেখেছিস? হ্যাঁ দেখেছি। কেমন হয়েছে ছেলেটা? বর্ষার সাথে মানাবে না? হ্যাঁ মামি, খুব মানাবে। আমি জানতাম বর্ষা ওই ছেলেটাকে পছন্দ করবেই। আমি মাথা নিচু করে আছি। এরপর বর্ষা আমায় ডেকে নিল। এই অপূর্ব, এখানে আয় তো একটু। আমি ওর কাছে গিয়ে বললাম, জি বলুন। আচ্ছা, কোন শাড়িটা নিলে ভালো মানাবে বলতো? আপনার পছন্দ মতো একটা নিন। আশ্চর্য, তুই বল না কোন শাড়িটা নেব, লালটা না নীলটা? আমি ওর হাতে লাল শাড়িটা তুলে দিলাম। বললাম, এই লাল শাড়িতে আপনাকে খুব মানাবে। লাল শাড়ি? কিন্তু তোর নীল পছন্দ। বর্ষা, তোমাকে আমার বউ করবো বলে নীল শাড়িতে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার এই পছন্দের আর কোনো মানেই হয় না। তারপর আমি বললাম, আসলে মেয়েদেরকে বিয়ের সময় লাল শাড়ি পরলে ভালো লাগে। আমি তো এমনি বলেছিলাম সেদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই নেই। এরপর বর্ষা দোকানদারকে বলল, আচ্ছা ভাই, এই লাল শাড়িটা প্যাক করে দিন। এরপর বর্ষা আমাকে জুয়েলারি দোকানে নিয়ে গেল।
ওর পছন্দের মতো কয়েকটি গয়না কিনলো। অবশ্যই আমার পছন্দের কথা জিজ্ঞেস করেছিল, আমি হ্যাঁ না এর মধ্যে উত্তর দিতে চেয়েছিলাম, ব্যাস। শপিং করা শেষ হলে আমরা পুরো ফ্যামিলি মিলে একটা বড় রেস্টুরেন্টে গিয়ে বসলাম। শপিং করতে করতে দুপুর হয়ে গিয়েছিল, তাই দুপুরে লাঞ্চ আমরা সবাই একসাথে রেস্টুরেন্টে করব। সবাই একটি বড় ডাইনিং টেবিলে বসলো। আমি গিয়ে নানুর পাশে বসলাম, চুপ করে বসে রইলাম, কোনো কথাই বললাম না। কিরে অপূর্ব এত চুপচাপ কেন? আসার পর থেকে কেমন চুপচাপ রয়েছে। অপূর্ব, বাবা সকালে নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। করবে না মানে? নিজের হাতে জোর করে খাইয়ে দিয়ে এসেছি। জানো ওনার সকালে প্রায় সময় নাস্তা করে না, বুদ্ধ একটা। এই খবরদার, আমার নাতিকে একটাও খারাপ কথা বলবি না। আমার অপূর্বের মতো লক্ষ্মী ছেলে এই পৃথিবীতে দ্বিতীয় একটা আছে নাকি? ওরে বাবা, কেন দাদি, তোমার নাতি কি সোনা দিয়ে মোড়ানো? সোনা নয়, সোনা নয়, হীরা দিয়ে মোড়ানো আমার অপূর্ব, হীরার টুকরা নাতি আমার। দেখো দাদি, এই হীরা আবার চুরি না হয়ে যায়। কথাটা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। আমি চুপচাপ বসে রয়েছি। নানু আমায় চুপচাপ বসে থাকতে দেখে প্রশ্ন করলো, কি রে অপূর্ব, এত চুপ কেন নানু? মন খারাপ নাকি? না নানু, এমনি। সে কখন থেকে দেখছি তোকে চুপচাপ করে বসে থাকতে, কথা বলছিস না, কি হয়েছে? কিছু না নানু, এমনি কথা বলতে ইচ্ছে করছে না। এরপর ওয়েটার খাবার নিয়ে এলো। বড় মামি একে একে সবাইকে খাবার সার্ভ করছে, সবাই খাচ্ছে, কিন্তু আমার একটুতেও খেতে ইচ্ছে করছিল না। আসলে মানুষের মন যখন কালো মেঘে ছেয়ে যায়, মানুষের বাহ্যিক চাহিদাটুকু কমে যায়, তখন আমি খাচ্ছি না দেখে নানু আমায় বলল, কি রে অপূর্ব, খাচ্ছিস না কেন? ইচ্ছে করছে না। নানু, এটা আবার কেমন কথা? খেতে ইচ্ছে করছে না নানু। আচ্ছা দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। প্রয়োজন নেই নানু, আমি খেয়ে নেব। কোনো কথা নয়, চুপ করে বসে থাক, আমি খাইয়ে দিচ্ছি। এরপর নানু আমাকে জোর করে খাইয়ে দিল। বর্ষা দেখে ছোট মামাকে বলল, দেখেছো যাচ্ছ, কচি খোকা একটা, নিজের হাতে খেতে পারে না, ওনাকে খাইয়ে দিতে হয়। বর্ষা, তোকে দুগালে দুইটো থাপ্পড় বসিয়ে দিব। ও আমার হাতে খাচ্ছে বলে তোরা তো হিংসা হচ্ছে কেন? হিংসা হবে না কেন? আমার তো দুদিন পরে বিয়ে হয়ে যাচ্ছে, যদি আদর করে খাইয়ে দিতে হয় তাহলে আমাকে দেবে, ওকে দিচ্ছ কেন? আহ বর্ষা, চুপ করে খাতো, খাওয়ার সময় এত বেশি কথা বলতে নেই। একদম লাল মরিচ, হিংসুটা কোথাকার। নানি নাতির ঢং দেখে আর বাঁচি না। সবাই হাসতে শুরু করলো। সবাই একটা আনন্দময় পরিবেশের মধ্যে আছে বর্ষার বিয়ে উপলক্ষে, কিন্তু আমার মধ্যে যেন কোনো আনন্দই কাজ করছে না। আমার মাঝে এখন শুধু নিশ্চুপ নীরবতা। আমার ভেতরটা যেন গভীর অন্ধকারে ডুবে গিয়েছে, তিমিরে ঢাকা পড়ে গিয়েছে আমার জীবনের হৃদয়টা। এরপর খাওয়া শেষ করে সবাই শপিং মল থেকে বের হয়ে এলাম। আমি নানু এবার আচ্ছা নানু, আমি এবার আসি। কোথায় যাচ্ছিস? নানু, বাড়িতে যাব। আশ্চর্য, একদম না, এখন আমাদের সাথে যাবি। কোথায় যাব? কোথায় যাবি মানে? বাড়িতে বিয়ের কত কাজ আছে বলতো। না নানু, আরেকদিন, আজ ভালো লাগছে না। নানু আমাকে অনেক জোর করেছে তাদের সাথে বাড়িতে যেতে, কিন্তু আমি নানুকে অনেক কষ্ট করে বুঝে অবশেষে চলে এলাম। আমার এই হতাশাগ্রস্ত মুহূর্ত আর এই ব্যর্থ হৃদয়টা নিয়ে দেখতে দেখতে 4 দিন পার করে দিলাম। আজ বর্ষার গায়ে হলুদ, সকাল থেকে আমাকে ফোন করেছে ও বাড়িতে যেতে, কিন্তু যাকে ভালোবাসি সে অন্য কারো হয়ে যাচ্ছে। তার গায়ে হলুদ আমি কিভাবে দেই, কিভাবে হৃদয়কে সামলাবো সেটা আমি বুঝতে পারছি না। অনেক চিন্তা করলাম কোথাও চলে যাব কিনা, কিন্তু এভাবে কোথাও চলে গেলে নিজের কষ্ট থেকে তো আর দূরে পালাতে পারবো না। নিজের কষ্টগুলো তো আমার কাছেই থাকবে, সে তো আর কোথাও যাবে না। তাই কোথাও চলে গিয়ে কোনো লাভ নেই। তাছাড়া নানু, মামা, মামি ওনারা কি ভাববেন? এখন দুপুর 3টা বাজে, সে সকাল থেকে আমাকে শুধু ফোন করে যাচ্ছে, আমি কেন যাচ্ছি না। কিন্তু আমার না যাবার কারণটা কেউ বুঝতে চাইলো না, বুঝতে পারছেও না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললাম। খুলতেই বিস্মিত হলাম, বাড়িওয়ালার মেয়ে ফিজা এসেছে। আসসালামু আলাইকুম মিস্টার অপূর্ব, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। কি ব্যাপার, আপনার চোখ মুখ কেমন যেন লাগছে? এমন কিছু না, আসেন ভিতরে আসেন। না, আজ আর আসবো না, একদম সময় নেই। আসলে সিঙ্গাপুর যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড হানিমুনে, তো ভাবলাম আব্বু আম্মুর সাথে একটু দেখা করে যাই। আপনার হাজবেন্ড কেমন আছে? জি ভালো। আপনি যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন তা ভুলার নয়। জানি না এই ঋণ কিভাবে শোধ করব।
আরে এটা কোনো ব্যাপার না, এটা তো আমার মানবিক দায়িত্ব ছিল। যাই হোক, আজ তাহলে আসি, আবার দেখা হবে। জি অবশ্যই। কথাটা বলে ফিজা চলে গেল। আমি আমার দরজা লাগিয়ে বিছানায় মাথা দিয়ে দিলাম। ভালো লাগছে না কোনো কিছু, খুব কান্না পাচ্ছে, হৃদয় ভেঙে গিয়েছে আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? বর্ষা কি সত্যি আমার জীবন থেকে চলে যাচ্ছে? ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। আমার হৃদয় এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এসব কথা ভাবতে ভাবতেই চোখের কোণে পানি চলে এলো, চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। কেউ দেখছে না আমার এই কষ্টগুলো, দেখারও কেউ নেই। হঠাৎ করে ফোন বেজে উঠলো। জানি ও বাড়ি থেকে কেউ ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে দেখে নানু কল দিয়েছে। রিসিভ করতে বকাবকি শুরু করে দিল। তোর কোনো সাধারণ জ্ঞান বলতে কিছু আছে? সেই সকাল থেকে তোকে বলছি এখানে আসতে, অথচ বিকেল 3টা গড়িয়ে পড়লো, এখনো আসলে না। তুই কোথায়? তুই এই তো নানু, আসছি এখনই। কি আসছিস এখনই? তাড়াতাড়ি আয় নানু, এখানে সবাই অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ নানু, এখনই আসছি। ফোনটা কেটে দিয়ে চোখের পানিগুলো মুছে নিলাম হাত দিয়ে। তারপর কাপড় চোপড়গুলো চেঞ্জ করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে নামতে দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। তবে নানুর বাড়িতে নয়, আম্মুর বাড়িতে, মানে আমার বাড়িতে সাজানো হয়েছে। বাড়ির ভিতরে ঢুকতে ছোট মামা আমায় দেখে বকাবকি শুরু করে দিল। কোথায় ছিলি তুই এতক্ষণ? তোকে সকাল থেকে ফোন করতে করতে আমার ফোনের 12টা বাজিয়ে ফেলেছি। দেখ, আমার ফোন এখন কথা বলছে না, সব তোর কারণে। দে এখন একটা ফোন কিনে। ছোট মামা আগে থেকে একটু রসিক স্বভাবের, সবসময় মজা করতে পছন্দ করে। আমি একটু হেসে বললাম, মামা এখন তোমার মজা করতে ইচ্ছে করছে? আরে তুই তো একটা বেকুব, বিয়ে বাড়িতে মজা করবো না তো কি হাত পা ছাড়িয়ে কাঁদবো নাকি? পাগল, যা ভিতরে যা, ভাইজান তোকে খুঁজছে, গেলেই বকা খাবি। যা টেলে সামলা। তারপর বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকে দেখি বড় মামি, ছোট মামি, নানু এবং ছোট বোনেরা কাঁচা হলুদ বাটছে এবং আরো অনেক কিছু গায়ে হলুদের জন্য যা প্রয়োজন আর কি, ওসব গোছগাছ করছে। কিছু বয়স্ক মহিলারা সুরে সুরে গায়ে হলুদের গানও গাইছে দেখছি। গায়ে হলুদের অনুষ্ঠানে তেমন কোনো মানুষকে আমন্ত্রণ করা হয়নি, খুব কম লোকজন। অফিসের কর্মচারী এবং নিকট আত্মীয় স্বজন ছাড়া আউটসাইডের কাউকে ইনভাইট করা হয়নি। তবে পুরো বাড়িটা মানুষের হাসাহাসি আর আনন্দে মুখরিত হয়ে আছে। বিয়ে বাড়ি বলে কথা। হঠাৎ নানু আমায় দেখে বলে উঠলো, কি রে, এখন সময় হলো আসতে? তোকে সেই সকাল থেকে তলব করছি, তোর কোনো পাত্তাই নেই। সত্যি তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, একদম দায়িত্বহীন হয়ে গেছিস তুই। এসেই আবার বকাবকি শুরু করে দিল। নানু ভালো লাগছে না একদম, আর বকাবকি করবে না তো? না, বকাবকি করব না। এরকম কাণ্ডজ্ঞানহীন হলে চলে? ছাড় তো আমার গলা, ছাড়, ভালো লাগছে না। এরকম করছো কেন? এরকম করব না, সেই সকাল থেকে তোকে ডাকছি, আর তুই এখন এসেছিস? এসেছি তো, এবার থামো। হঠাৎ বড় মামি এসে বলল, আহ মা, ছেলেটাকে আর বকবেন না তো। ওখানে হলুদ বাট্টা হয়ে গেছে, কিভাবে কি করতে হবে আপনি কি গিয়ে একটু দেখেন, ওরা সবটা সামলাতে পারছে না। এরপর নানু চলে গেল। মামি আমায় বলল, হ্যাঁ রে বাবা, কি হয়েছে তোর? সকাল থেকে তোকে ফোন করা হচ্ছে, আর তুই এখন এলি কেন? মামি তুমি আবার শুরু করে দিও না তো, শরীরটা ভালো লাগছে না, তাই আসতে একটু দেরি হয়েছে। সে কি কথা, জ্বর হয়েছে নাকি? দেখি দেখি। না না, জ্বর হয়নি, এমনি। আচ্ছা ঠিক আছে, এখানে বস, তোর বড় মামা এক্ষুনি চলে আসবে। কথাটা বলে মামি চলে গেল ওদের সাথে হাত মেলাতে। সোফায় গিয়ে বসতেই ভাই বোনেরা এসে আমার কাছে বসে কিছুক্ষণ গল্পগুজব করলো। তারপর তারাও চলে গেল। আমি একাই বসে আছি, একটুও ভালো লাগছে না, বড্ড মন খারাপ। তার উপরে এখানে এসে আরো খারাপ লাগছে, যেন কেউ একাকিত্বের বোঝা আমার মাথায় জোর করে চাপিয়ে দিয়েছে। মনের ভেতর শুধু অশান্তি তোলপাড় শুরু হয়েছে। কিছুক্ষণ পর বড় মামা এসে আমার সামনে দাঁড় হলেন। চেহারা দেখে বুঝতে পারছি বকা খাওয়া নিশ্চিত। যার আগে মানুষ তিনি। কি ব্যাপারটা কি? তোকে সেই সকাল থেকে ফোন দেওয়া হচ্ছে, আর তোর এখন আসার সময় হলো? না, আসলে আমার শরীরটা ভালো লাগছে না, তাই শুয়েছিলাম। শরীর তো ভালো লাগবেই না, ঠিক মতো খাস না, ঘুমাস না, শরীরটা ভালো লাগবে কি করে বল? তা সকাল পর্যন্ত খেয়েছিস কিছু, নাকি রোজা রেখেছিস এই পর্যন্ত? না মামা, খেয়েছি। জি। আচ্ছা, কিছুক্ষণ পর বর্ষার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, কোথাও যাস না কিন্তু, বোঝা গেছে? মামা কথাটা বলে মামা চলে গেল। সবাই খুব ব্যস্ত,
ছোট মামা আর বড় মামা চলে গেলেন কালকে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করতে, আর মামিরা তো ব্যস্তই। কিছুক্ষণ পর দেখলাম মিস ফাইজা খুব সুন্দরভাবে সাজুগুজু করে এলেন। আমাকে দেখেই বললেন, হ্যালো মিস্টার অপূর্ব, কখন এলেন? জি এখন এসেছি। তো আপনি একা কেন? আফসার ভাই কোথায়? আপনি তো আশ্চর্য রকমের প্রশ্ন করছেন। মিস্টার আফসার কোথায় সেটা আমি কি করে বলবো? তাও ঠিক। তা মিস্টার অপূর্ব, আজকে আপনার কথা বলার স্টাইল, মনোভাব একটু অন্যরকম লাগছে। ব্যাপার কি, মনটা খারাপ? না, মন খারাপ হতে যাবে কেন? সত্যি বলছেন তো? মিথ্যা বলার কি আছে, সত্যি বলছি। আমার কাছে কিছু লুকাচ্ছেন নাকি? আশ্চর্য, আপনার কাছে কি লুকাবো আমি? আমি কিন্তু সবই শুনেছি। মিস্টার আফসার আমাকে সব বলেছেন। কথাটা শুনে আমি মিস ফাইজার দিকে তাকালাম। কি বলবো মিস্টার ফাইজা আপনাকে? কি বলেছে মিস্টার আফসার আপনাকে? মিস ফাইজা একটি লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বলল, বলেছে। কি বলেছে? আপনার মনের কষ্টগুলোর কথা বলেছে। মানে কিছু বুঝলাম না। আমাদের ম্যাডামকে যে আপনি ভালোবাসেন অথচ বলতে পারেননি, এই কথাই মিস্টার আফসার আমাকে বলেছেন। মিস ফাইজার মুখে কথাটা শুনে আমি মাথা নিচু করে সোফায় বসে পড়লাম। মিস ফাইজাও আমার পাশে বসে বললেন, কেন বলতে পারলেন না আপনি আমাদের ম্যাডামকে আপনার অনুভূতির কথাগুলো? তারপর মিস ফাইজার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি বর্ষার কাছে চলে গেলাম। গিয়ে দেখি ওর বান্ধবীর ওর পাশে বসে আছে। আমাকে দেখে সবাই রুম থেকে চলে গেল। তারপর বর্ষা আমায় বলল, কিরে তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি শুধু ওর দিকে তাকিয়ে রয়েছি। কত সুন্দর লাগছে মেয়েটাকে হলুদ শাড়িতে, যা মানিয়েছে না বর্ষাকে। তার উপর আবার গাঁদা ফুলের মালা, অসাধারণ লাগছে মেয়েটাকে। এক কথা আকাশ থেকে নেমে আসা পড়ি। কিরে তুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন? আর এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? না না, আপনাকে অনেক সুন্দর লাগছে, অনেক। তা কোথায় ছিলি এতক্ষণ? সকাল থেকে তোকে কতবার ফোন দেওয়া হয়েছে, এলি না কেন? শরীরটা ভালো লাগছিল না তাই। বর্ষা আমার দুই গাল আলতো করে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? আমি কখন বললাম আমার মন খারাপ? বলতে হয় নাকি? কাছের মানুষরা মুখ দেখলেই বলতে পারে কখন তার মন খারাপ আর কখন তার মন ভালো থাকে। বল আমায়, কি হয়েছে তোর? কিছু না। বল না রে, আমার কাছে বল। কেন তোর মন খারাপ? কেন মুখটা এত গোমরা করে রাখিস সব সময়? বললাম তো কিছুই হয়নি। আচ্ছা অপূর্ব, একটা কথা বলবো তোকে। বলুন। বল তুই আমার কথা রাখবি? আগে বলুন না। রাখার মতো হলে অবশ্যই রাখবো। তুই না আমাকে আর আপনি করে ডাকিস না রে, আমার খুব খারাপ লাগে। এই কথাটা শুনে বর্ষার দিকে খুব অবাক দৃষ্টিতে তাকালাম। কেন? তাহলে কি কি বলে ডাকবো আপনাকে? তুমি বলে ডাকবে। কথাটা শুনে আমি একটু হাসলাম। মনে মনে চিন্তা করলাম, তুমি বলে ডাকার অধিকারটা তো আগে থেকেই তুমি কেড়ে নিয়েছো। কিভাবে সেই অধিকারটা আমি আদায় করব? তা তো সম্ভব নয়। কিরে তুই হাসলি কেন? আপনার কথা শুনে। আমি হাসার মতো কি বললাম? আপনি আর তুমির মধ্যে অনেকটা পার্থক্য, জানেন তো? আকাশ পাতাল তফাৎ। তারপরও আমাকে তুমি বলে ডাকবি? তোর মুখ থেকে আপনি শব্দটা শুনতে আমার আর ভালো লাগে না, খুব পরপর মনে হয়। সম্ভব না। কেন সম্ভব না? সে অধিকার আমার নেই। আমি এত কিছু জানি না, তুই আমাকে আর কোনো দিন আপনি বলে ডাকবি না, ব্যাস। ওর মুখে কথাটা শুনে আর বুকটা যেন ফেটে যাচ্ছে, চোখ দুটো যেন কান্না করতে চাইছে। কিভাবে যে তোমাকে তুমি বলে ডাকবো বর্ষা, তা তো সম্ভব নয়। আমি কিভাবে নিজেকে সামলাবো তুমি চলে যাওয়ার পর? আমার হৃদয়কে তুমি ভেঙে দিয়ে চলে যাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি। কি রে, কিছু বল। আমি আসি এখন। কোথায় যাচ্ছিস? কিছু কাজ আছে। কথাটা বলে আমি চলে আসবো। বর্ষা পিছন থেকে ডাক দিল, তোকে একটা কথা বলার ছিল। প্লিজ না, এখন না, অন্য কোনো সময় শুনবো। কিন্তু প্লিজ আমি এখন আসি। কথাটা বলেই আমি রুম থেকে চলে আসলাম। চোখটা আমার পুরোই ভিজে গিয়েছে নোনা পানিতে। আর কিছুক্ষণ ওর সামনে দাঁড়িয়ে থাকলে আমার চোখ দিয়ে পানি ঝরে যেত। নানুর ঘরে এসে বসলাম। খুব কাঁদছে এখন, চোখ দিয়ে শুধু পানি ঝরছে। অশ্রু যেন থামবে না। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। কেন আমার সাথে এমন হলো? আমি কেন আমার ভালোবাসার মানুষটাকে পেলাম না? আমার পৃথিবীটা যেন উলট পালট হয়ে গিয়েছে।
হঠাৎ নিচ থেকে নানু আমায় ডাকলো। নানুর ডাক শুনে আমি চোখটা মুছে নিলাম। এরপর নিচে চলে গেলাম। দেখলাম গায়ে হলুদের স্টেজে বর্ষা বসে আছে। এবার এক এক করে সবাই ওকে হলুদ লাগাবে। প্রথমে নানু ওকে হলুদ লাগিয়ে দিল, তারপর বড় মামা, বড় মামি, ছোট মামা, ছোট মামি, আত্মীয় স্বজন সবাই ওকে হলুদ লাগালো। এরপর আমার পালা। আমি গিয়ে ওর পাশে হালকা করে বসলাম। তারপর হাতে একটু হলুদ নিয়ে আলতো করে ওর গালে লাগিয়ে দিলাম। বর্ষা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। বর্ষা কি যেন বলতে চেয়েছিল আমায়, কিন্তু আমি তখন না শুনে চলে এসেছি। ওর চেহারার দিকে তাকালেই যেন আমার কান্না পায়, যেন নিজেকে আর সামলে নিতে পারি না। তাই বেশিক্ষণ দেরি না করে আমি উঠে চলে এলাম। তারপর আনন্দ, নাচ, গান। একটি বিয়ে বাড়িতে যেমন পরিবেশ হওয়া দরকার ঠিক তেমনই, তবে ওই পরিবেশে আমার নিজেকে কেমন জানি বেমানান লাগছিল। তাই কিছুক্ষণ ওইখানে বসে থাকার পর আমি কাউকে কিছু না জানিয়ে সোজা আমার ঘরে চলে আসি। চলে আসতে নানুর ফোন। কি রে, তুই কোথায়? নানু, আমি বাসায় চলে এসেছি। আশ্চর্য, কেন? নানু ভালো লাগছিল না তাই। কিন্তু নানু, এখন রাখছি প্লিজ, কথাটা বলে কেটে দিলাম। এরপর নিজের বিছানায় এসে মুখ থুবড়ে পড়লাম। বালিশের কোণে মুখ লুকে খুব কাঁদলাম। কষ্টগুলো কান্না হয়ে ঝরে যাচ্ছিল। হৃদয়টা ফেটে যাচ্ছিল কষ্টের বেত্রাঘাতে। আঘাতে আঘাতে আজ আমি এতটাই আহত হয়েছি যে এই ক্ষত কাউকে দেখানোই যাবে না। নিয়তি আমাকে হারিয়ে দিল আমার এই ভালোবাসার কাছে। আমি হেরে গেলাম। সারা রাত ঘুমাইনি, শুধুই কেঁদেছি। এতই কেঁদেছি যে চোখ দুটো অন্ধকার দেখছিলাম। সকাল হতে মামা ফোন করে ও বাড়িতে তাড়াতাড়ি যেতে বলল। যেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাধ্য হয়ে যেতে হলো। গিয়ে দেখলাম পুরো বিয়ে বাড়ি মানুষের কোলাহলে পড়ল। আমি যে বাড়ির ভেতরে ঢুকেছি সেটা কেউ খেয়াল করেনি। আমি গিয়ে সোজা নানুর রুমের সোফায় মাথাটা দিয়ে বসলাম। হঠাৎ কেউ একজন আমার মাথায় হাত দিয়ে স্পর্শ করলো। মাথাটা তুলে তাকাতেই দেখি নানু। কিরে নানু, কখন এলি? এই তো এখন এসেছি। কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? কিছু হয়নি নানু, এমন। আজ কদিন যাবত লক্ষ্য করছি তুই কেমন যেন মনমরা হয়ে গেছিস। কি হয়েছে তোর? আমায় বল, কিছু হয়েছে নানু? না, কিছু হয়নি, তুমি অযথা টেনশন নিও না তো। হলো, আমায় বল নানু। বললাম তো কিছু হয়নি। বর্ষা কোথায়? ওকে, ওর বান্ধবীরা সাজাচ্ছে। ও আচ্ছা, বর্ষার বর কখন আসবে? এই তো সময় হয়ে গেছে, এখনই চলে আসবে। হঠাৎ করে নিচ থেকে আওয়াজ এলো, বর এসেছে, বর এসেছে। ওই দেখ, বলতে না বলতে চলে এসেছে। নে নে, তাড়াতাড়ি নিচে আয়, এখানে বসে থাকিস না। কথাটা বলে নানু নিচে চলে গেল। বর্ষার বরকে দেখার জন্য আমিও নিচে চলে আসলাম। তবে বর্ষার বর বেশে যাকে দেখলাম তাকে দেখে আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছিল। এ কেমন বিশ্বাসঘাতক আমার সাথে। আমি কাকে দেখছি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কল্পনাও করতে পারছি না এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাকে। আফসার ভাই এইমাত্র বর বেশে যে ভিতরে ঢুকলো, সে আর কেউ নয়, আফসার ভাই। আফসার ভাই দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ভুল দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? নিজেকে বিশ্বাস করতেই পারছি না। কি হচ্ছে এখানে? আফসার ভাই ভিতরে ঢুকে আমার সামনে এসে মুসকি মুসকি হাসছে, কিন্তু রাগে আমার শরীরে রক্ত যেন মাথায় চড়ে গিয়েছে। নিজেকে কন্ট্রোল করে আফসার ভাইকে প্রশ্ন করলাম, আপনি এই বেশে? এসবের মানে কি? এখানে তো বর্ষার বরের আসার কথা ছিল। আপনি এখানে বর বেশে কি করছেন? কেন, বর্ষাকে বিয়ে করতে এসেছি। নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না। সঙ্গে সঙ্গে সবার সামনে আফসার ভাই কলারটা ধরে ফেললাম আর চিৎকার করে বলতে লাগলাম, আফসার ভাই ওই মুখে বর্ষার নাম উচ্চারণ করবেন না, বিশ্বাসঘাতক বেঈমান। আপনি এতটা নীচ, এতটা জঘন্য, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এখন বর্ষাকে বিয়ে করতে এসেছেন। তার মানে বর্ষা আপনাকে পছন্দ করত, আপনাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আপনি আমাকে বলেননি। কেন করলেন আমার সাথে এমনটা? বলুন কেন করলেন? আরে রবর ভাই, কি করছেন কি? ছাড়ুন। না, ছাড়বো না। আগে বলুন কেন করলেন আমার সাথে এমন প্রতারণা? পিছন থেকে কাপুরুষের মতো আঘাত করে আমার সাথে কেন এমন জঘন্য কাজ করলেন বলেন? এই কথাটা বলে খুব জোরে ধাক্কা দিয়ে আফসার ভাইয়ের কলারটা ছেড়ে দিলাম। বাড়ি ভর্তি লোকজন সবাই শুধু আমার দিকে চেয়েছিল। হঠাৎ বড় মামা এসে খুব রেগে আমাকে বলল, অপূর্ব, কি করছিস? কি এসব? কি হয়েছে তোর? আমি মাথা নিচু করে চুপ করে আছি। মামা আবার আমাকে বলল, তুই কোন বর্ষার হবু বরের গায়ে হাত দিলি বল আমায়? বড় মামি, নানু, ছোট মামা, ছোট মামি, বাড়ি ভর্তি সব লোকজন আমার দিকে চেয়ে রয়েছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? কেন এরকম করলি? কথাটা বলে মামা আমায় থাপ্পড় দেওয়ার জন্য হাত
উঠিয়ে ফেললো আর আমি ভয় পেয়ে চোখটা বুজে ফেললাম। 10 সেকেন্ড চোখ বোঝার পর যখন দেখলাম আমার গালে থাপ্পড় পড়লো না, তখন চোখ মেলে দেখলাম যে মামা মুচকি মুচকি হাসছে, সে সাথে আফসার ভাই ও নানু মামি সকলেই। আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না। হঠাৎ মামা আমার দু গালে হাত দিয়ে বলল, তুই কি ভেবেছিলি মামা সবসময় রাগ করে? মামা বদমেজাজি? মামা তোর ইচ্ছা অনিচ্ছার কোনো খেয়াল রাখে না, তাই না? তুই মামার বড় আপার একমাত্র ছেলে, আমাদের সকলের প্রিয়, তোর মনে কি করে কষ্ট দিবে বাবা? তারপর মামা আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, বর্ষার সাথে ওই ছেলেটার বিয়ে নয়, তোর বিয়ে হচ্ছে, বুঝলি? কথাটা শুনে আমি যে কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি কি এখনো ঘুমিয়ে আছি? আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমার কান ভুল শুনছে? সেটাই তো বুঝতে পারছি না। তারপর আমার হাতে আলতো করে একটা চিমটি কেটে যখন ব্যথা অনুভব করলাম, তখন আসলে বুঝতে পারলাম যে আমি তো বাস্তবে, কিন্তু কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মামার দিকে প্রশ্নবোধক ভাবে তাকিয়ে বললাম, কি বলছো কি মামা? বর্ষার সাথে আমার বিয়ে হচ্ছে? কেন, কিছু ভুল শুনলে নাকি? কিন্তু কিভাবে কিছুই তো বুঝতে পারছি না। তারপর মামি আমার সামনে এসে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, তুই কি মনে করেছিস অপূর্ব, তোর আনন্দ খুশির কোনো খেয়াল আমি রাখবো না? তোকে আমি বলেছিলাম না যে আমি তোর মায়ের মতো? মা কি কখনো সন্তানের মনের কথা বুঝতে পারে না বল? আমার মেয়ের একমাত্র সন্তান তুই, আর তোর ইচ্ছা অনিচ্ছার কোনো খেয়াল রাখবো না ভেবেছিস? আমার প্রাণ, আমার অপূর্ব, তোর খুশিটাই আমাদের কাছে সবচেয়ে বেশি, নানু। আরে সবাই ছেলেটাকে চুমু দিয়ে ছেলেটার চেহারাটা নষ্ট করে দিচ্ছে দেখি। সরো সরো সরো। কিরে, শক্ট খেয়েছিস? আরামসে চেপে যা, চাপ নেওয়ার কোনো দরকার নেই। বর্ষার সাথে তোর বিয়ে হচ্ছে এবং এটাই ফাইনাল। এখনো কোনো ডাউট আছে নাকি? কিন্তু মামা, বর্ষার সাথে যে আমেরিকা থেকে আসা ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল। আরে ওইসব সাজানো অভিমান করে তোকে বলেছি, তোকে কষ্ট দেওয়ার জন্য। তোকে নাকি অফিসে বিয়ের কার্ড দিয়েছিল, কিন্তু তুই নাকি কার্ডটা খুলে দেখিসনি, তাই অভিমান করে তোকে সব সাজিয়ে গুছিয়ে বলেছিল। আর আমাদেরকেও বারণ করেছিল তোকে যেন কথাটা না বলি। জানিস তো বর্ষা যা রাগী মেয়ে, ওর কথা না শুনলে কি মহাপ্রলয় বাঁধিয়ে দিতে পারে, সেটা তো জানিস, তাই আমরাও কিছু বলিনি। কিন্তু আফসার ভাই, এখানে বর্ষে যে কেন আসলো? আফসার ছেলেটাকে তো বর্ষা বলেছিল যাতে বর্ষে যে আসে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সারপ্রাইজ পাওয়ার বদলে তুই যে এতটা রেগে যাবি কে জানতো বল? রেগে গিয়ে ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করলি, কাজটা কি ঠিক করেছিস বল? ছোট মামার মুখে কথাগুলো শুনে আমি আফসার ভাইয়ের কাছে গেলাম, গিয়ে ওনার 2 হাত ধরে বললাম, আফসার ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি মাথা গরম করে আপনার সাথে যে ব্যবহার করেছি জানি সেটা ক্ষমার অযোগ্য, তারপরেও ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিন প্লিজ। আরে অপূর্ব ভাই, এত চাপ নিয়েন না তো। যাই হোক, আপনার ভালোবাসা সার্থক হতে চলেছে, সেই সার্থক ভালোবাসার বলে হিসেবে আমি না হয় আর একটু খেয়াল করে দিলাম। ওনার কথাটা শুনে আমি হেসে দিলাম। উনি আমাকে বলে উঠলো, হয়েছে, আর হাসতে হবে না। আপনার জন্য শেরওয়ানিটা পরে এসেছিলাম মিয়া, আর আপনি কলা ধরে দিলেন তো শেরওয়ানিটা নষ্ট করে। আই এম সরি, প্লিজ ক্ষমা করে দিন, আসলে বুঝতে পারিনি। আমি বলেছি না, বাদ দেন তো এসব, নিন শেরওয়ানিটা পরে নিন। তারপর আফসার ভাই নিজের গা থেকে শেরওয়ানিটা খুলে আমাকে পরিয়ে দিল। মিস ফাইজা আমাকে দেখে বলল, বাহ, কি অসাধারণ মানিয়েছে আপনাকে মিস্টার অপূর্ব, একদম বাংলা ছবির নায়কের মতো, সুপার। আর শেরওয়ানিটা যখন আমি পরেছিলাম তখন আমাকে কেমন লাগছিল মিস ফাইজা? আফসার ভাই মিস ফাইজার চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলো। মিস ফাইজা একটু লজ্জা পেয়ে বলল, লাগছিল কোন রকম। আরে বাবা, মিস্টার অপূর্ব বাংলা ছবি নায়ক, এটা কেমন রে ইনসাফি? তাহলে কি শুনতে চান আপনি? এমন কিছু বলো না যা হৃদয় ছুঁয়ে যাবে। হৃদয়কে কন্ট্রোলে রাখুন মিস্টার আফসার, না হলে কাচের মতো ভেঙে যাবে। এ হৃদয় তো আপনার মিস ফাইজা, যদি গড়তে চান আপনি গড়বেন, ভাঙলেও আপনি। মিস ফাইজা কথাটা শুনে একটু লজ্জা পেয়ে চলে গেলেন ওখান থেকে। এরপর আফসার ভাই বলে উঠলো, আরে কাজী, কাজী কই? কাজী কোনো পাত্তাই নাই দেখি। বর এখানে রেডি হয়ে বসে আছে আর কাজী ঘুরে ঘুরে বনে বনে। সত্যি তো, কাজী সাহেব কোথায়? কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, কোথায় গেল এখন? তোমরা ব্যস্ত হচ্ছ কেন? কাজী সাহেব বর্ষার কাছে গেছেন ওর সম্মতি নিতে। ও তাই বলো,
আমি তো ভেবেছিলাম চলেই গেছেন। মানো, কি অলক্ষণে কথাবার্তা বলছিস তুই? চলে যাবে কেন? তারপর আফসার ভাই আমার হাত ধরে নিয়ে গেল বিয়ের স্টেজে। সেখানে গিয়ে বসালো আমাকে। মামারা ব্যস্ত হয়ে গেলেন মেহমানদের আপ্যায়নে, আর মামিরা গেলেন বর্ষার কাছে। অপূর্ব ভাই কেমন লাগছে এখন? চেহারাটা কি অবস্থা করেছেন মিয়া, বুঝতেই পারছি খুব কেঁদেছেন। আমি আফসার ভাইয়ের কথা শুনে শুধু মুস্কি মুস্কি হাসছি, আর হাসি দেখে আফসার ভাই বলল, হাসেন হাসেন, এখন তো হাসারই সময়। আমার এক পাশে আফসার ভাই আর এক পাশে মিস ফাইজা বসে আছেন। অফিসের আরো সহকর্মীরা বসে আছেন আমার সাথে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন, মজা করছেন। কিছুক্ষণ পর কাজী সাহেব এলেন, বড় মামা নিয়ে আসলেন তাকে। এসে আমাকে বললেন, নাও তো বাবা, এখানে একটা সই দাও। আমি দেখলাম যেখানে আমি সই দেব তার পাশেই বসার সিগনেচার। তারপর ব্যাপারটা খুব উত্তেজনায় লাগছিল আমার কাছে। তারপর আমি সই দিলাম। আইন অনুযায়ী বিয়ে হওয়ার পর শরীয়ত মোতাবেক বিয়ে হলো। এবার আমাকে 3 কবুল বলতে বললো, আমিও 3 কবুল বললাম। এরপর কাজী সাহেব ঘোষণা করলো শরিয়া মোতাবেক আজ থেকে আমি আর বর্ষা স্বামী স্ত্রী। এরপর আমাদের নবদম্পতি সুখী দাম্পত্য জীবনের প্রত্যাশায় দোয়া হলো। আমি লক্ষ্য করলাম দোয়ার সময় আফসার ভাই মিস ফাইজার চোখে চোখে কথা বলেছে, আবার মাঝে মধ্যে জোর করে আমিন বলে উঠেছে। সবটাই মিস ফাইজাকে উদ্দেশ্য করে বোঝাতেই পারছি মিস ফাইজার সাথে ওনার ঘনিষ্ঠতা এবার বাড়বে। এরপর দোয়া শেষ হলো। দোয়া শেষ করে সবার খাওয়ার ব্যবস্থা করা হলো। আমার সামনে আস্ত একটা মুরগি দেওয়া হলো। অবশ্য সেই মুরগি আমি একা খাইনি, আফসার ভাই, মিস ফাইজা এবং অফিসের অন্যান্য সহকর্মীরাই মিলে খেয়েছি। খাওয়া শেষ করে সবাই একসাথে বসে গল্প করছি, কিন্তু একটি বাড়ির জন্য বর্ষাকে দেখলাম না। ও বাড়ির ভেতরেই রয়ে গেল, ওকে বাহিরে আনেনি। ওকে দেখার জন্য মনটা ছটফট করছে, নিজেকে আর সামলাতে পারছিলাম না, শুধু একটি পলক দেখার জন্য। আফসার ভাই আমার ব্যাপারটা বুঝতে বলল, আরে মিয়া এত তাড়াহুড়া কিসের? আস্তে আস্তে, মা তো বিয়েটা হলো, এখন বাসা করে যাওয়ার জন্য সাপোর্ট করছেন। আফসার ভাই কি যে বলেন, খুশি কুকার সবই বুঝি। একটি বারের জন্য ম্যাডামকে দেখেননি এখানে আসার পর থেকে, এখন ভাবছেন বিয়ে হয়ে গেছে, বউকে এখনো দেখছি না, মনটা ছটফট করছে, তাই না? বুঝি সবই বুঝি। যাবেন, একটু অপেক্ষা করেন, একটু পরে আপনাকে বাসার ঘরে সিংহ দরজায় নিয়ে যাব। তখন যত খুশি বউর সাথে গল্প করবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। যত সময় যাচ্ছে বর্ষাকে দেখার ইচ্ছে যেন আমার প্রবল ভাবে বাড়ছে। রাত হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বাড়ি থেকে মেহমান চলে গেলেন। সত্যি তো আর সইছে না আমার বর্ষাকে একটিবার দেখার জন্য। মনটা যেন চাতক পাখির মতো ছটফট করছে। রাত প্রায় 11টা, আমি বসে আছি শুধু আফসার ভাই, মিস ফাইজা, অফিসের সহকর্মীদের সাথে। যত সময় যাচ্ছে আমি খুব অস্বস্তিতে পড়ে যাচ্ছি ওদের মাঝে। ওদের কাছে আমার থাকতে ইচ্ছে করছে না, শুধু বর্ষাকে দেখবো বলে। আফসার ভাই শুধু আমাকে একটু খোঁচা মেরে বলল, আরে আমাদের অপূর্বের অবস্থা দেখেন, যেন খাঁচায় বন্দি পাখিটা মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। আপনি একটু চুপ করবেন মিস্টার আফসার? আপনি বুঝবেন কিভাবে ভালোবাসার যন্ত্রণা কি হয়? না বুঝলে বুঝিয়ে দিন না, বোঝার জন্যই তো অপেক্ষা করছি। ইস, আমার বয়েই গেছে আপনাকে বুঝিয়ে দিতে। তাদের কথা নিয়ে সবাই হাসাহাসি করছে। এরপর নানু এসে বলল, এই তোমরা কি করছো? তোমরা বসে থেকো না। বর্ষাকে বাসর ঘরে দিয়ে এসেছি, তোমরা মেহমেদকে বাসর ঘরে দিয়ে এসো, কথাটা বলে নানু চলে গেল। ওঠেন, আপনার অপেক্ষার প্রহর গুণা এবার শেষ, আজ ছটফট করতে হবে না। এরপর আমাকে নিয়ে যাওয়া হলো আমার ঘরে। মানে বিয়েটা তো আমার আম্মুর বাড়িতে হয়েছে, মানে আমার বাড়িতে, যে ঘরে আমি ছোটবেলা থেকে ছিলাম, যে ঘরে পড়াশোনা করেছি এবং যে ঘর থেকে একদিন চলে গিয়েছিলাম, সেই ঘরে আমার রুমে বাসর ঘর সাজানো হয়েছে। আমাকে দরজার সামনে এনে আটকে দিল আফসার ভাই। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মানে প্রথমবার বাসর ঘরে যাচ্ছেন, বড় ভাইয়ের কাছ থেকে একটু টিপস নেবেন না? মানে কি মিস্টার আফসার, আপনি এর আগে আর কতবার বাসর করেছেন শুনি? তো আস্তাগফিরুল্লাহ, কি সব বলছেন? কি সব বলছি? আপনি মিস্টার অপূর্বকে টিপস দিতে যাবেন কেন? আপনার কি এর আগে কোনো অভিজ্ঞতা আছে নাকি বাসর করার? কি যে বলছেন মিস ফাইজা? চুপ, একদম চুপ। সরেন, মিস্টার অপূর্বকে যেতে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আসছি। তারপর মিস ফাইজা এবং বাকিরা সবাই চলে গেল। এবার আপনি ভিতরে যেতে পারেন স্যার। তারপর আমি যে ভিতরে ঢুকতে যাব তখনই আফসার ভাই আমার হাত ধরে টেনে বলল,
অপূর্ব ভাই, বাসর রাতে বিড়ালটা মাইরে ফেলেন, বুঝেছেন? কি বলছেন আফসার ভাই? ওই দেখো কিসব বলছে, মানে বাসর রাতে বিড়াল না মারলে সকালবেলা উঠে দেখবেন ম্যাও ম্যাও করতেছে, তখন কিন্তু সারা জীবনও সেই ম্যাও ম্যাও থামবে না। তাই বলতেছি বাসর রাতে বিড়ালটা মাইরে ফেলেন। আপনি তো আমাকে যেতে দিবেন। ওরে বাবা রে, স্যারের দেখি আর ধৈর্য মানছে না। ঠিক আছে, যান যান যান, গেলেই বুঝতে পারবেন। কথাটা বলে আফসার ভাই চলে গেলেন। তারপর আমি দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখলাম আমার ঘর খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, তা কি বলবো। তারপর আমি লক্ষ্য করলাম আমার বিছানার উপর সুন্দর ডানাকাটা নীলপরি বসে আছে। হ্যাঁ, আমার বর্ষা বসে আছে নীল শাড়ি পরে। কিন্তু বর্ষাকে তো আমি লাল শাড়ি কিনতে বলেছিলাম এবং আমার সামনে লাল শাড়ি কিনেছিল। হয়তো এই লাল শাড়ির ভেতরে নীল শাড়িটা কিনেছিল। আমি হাঁটি হাঁটি পা করে বর্ষার পাশে গিয়ে বসলাম। একটু কাশির আওয়াজ দিলাম। বর্ষা একটু নড়চড়ে বসলো। তারপর আমি সাহস করে ওকে বললাম, ভালো আছেন? তারপর ও লেডি অফিসারের মতো করে ঘুমটা তুললো। ভালো থাকবো না কেন? ভালো থাকার জন্যই তো এত সব করলাম। ও মাই গড, ঘুমটাটা তোলার পর ওকে যেন আরো সুন্দর লাগছে, যাকে পরীর সাথে তুলনা করলে খুব কম হয়। নজর কাড়া সৌন্দর্য, চোখ ফেরাতেই পাচ্ছি না। এই কি দেখছিস সেভাবে? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, কিছু না। সকালে খেয়েছিস কিছু? বাসরাতে কি এসব বলবেন? কি বলবো স্যারকে শুনি? জানি তো সকালে কিছু খাসনি, মন মরা হয়েছিলি, মন খারাপ করেছিলি। আমার মন খারাপের কারণটা কি আপনি জানেন না? জানি তো, এই জন্যই তো আমার বাবুটাকে কষ্ট দিতে চাইনি। কষ্ট দেননি বলেছেন? এই 6 দিনে কতটা কষ্ট পেয়েছি জানেন আপনি? একটা থাপ্পড়ের সাথে গালের 32টা দাঁত ফেলে দেব। কে বলেছিল তোকে কষ্ট পেতে? কষ্ট দেবার বলছেন? কে বলেছিল কষ্ট পেতে? বুদ্ধ একটা, তুই সেই বুদ্ধটাই রয়ে গেলি। কি বোকামি করেছি আমি? তোকে সেদিন অফিসে আমি বিয়ের কার্ডটা দিয়েছিলাম না, তোকে কতবার বলেছি বিয়ের কার্ডটা খুলে দেখতে? দেখেছিস একবারও? বুক ভরা শুধু অভিমান, তাই না? এত অভিমান নিয়ে থাকিস কিভাবে তুই? অভিমানটা তার সাথে করে যায় যাকে মানুষ ভালোবাসে। জানিস সেদিন অফিসে তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু তুই কার্ডটা খুলে একবার দেখলিও না। বুদ্ধ একটা। আজ ইচ্ছে করছে না জড়িয়ে ধরতে? আমার বইয়ে গেছে তোকে জড়িয়ে ধরতে। আজ ইচ্ছে করছে না জড়িয়ে ধরতে। কথাটা বলে বর্ষা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ করে ও আমায় জাপটে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম, আপন করে নিলাম এই বুকের মাঝে। বর্ষাকে পাওয়ার জন্য আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে রইলাম ওকে। তারপর লক্ষ্য করলাম বর্ষা বোধহয় কাঁদছে। আমি ওকে ছাইড়ে দেখলাম সত্যি সত্যি কাঁদছে। আপনি কাঁদছেন কেন? বর্ষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার চোখে একটা চুমু দিয়ে বলল, খুব কষ্ট হয়েছে না রে তোর? খুব কষ্ট পেয়েছিস তাই না? আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি ভেরি সরি রে, প্লিজ আমায় ক্ষমা করে দে। কষ্ট পেয়েছিলাম আপনাকে হারানোর ভয়ে। বিশ্বাস কর, গায়ে হলুদের দিন তোর খুব কষ্ট হচ্ছে দেখে আমি বলতে চেয়েছিলাম সত্যিটা, কিন্তু তুই শুনতেই চাইছিলি না, চলে গেলি। কি করতাম বলেন? আপনাকে এতটাই ভালোবেসে ফেলছিলাম যে নিজেকে সামলে উঠতে পারছিলাম না। খুব কষ্ট হয়েছে তাই না? এখন আর নেই, আপনাকে বুকে পেয়ে কষ্টগুলো শূন্য উড়ে গিয়েছে। সত্যি? সত্যি। তারপর আমার গলাটা খুব শক্ত করে জড়িয়ে ধরল বর্ষা। আর কখনো তোকে কষ্ট দেব না রে, প্রমিস। কোনোদিন তুই কষ্ট পাবি না, দেখে নিস। জানি তো আপনি কোনোদিন আমায় কষ্ট দিতে পারবেন না, কারণ আমার সুখের উৎস, আনন্দের উৎসটা আপনি। ইস, কি কথা! কেন আপনার পছন্দ হয়নি আমার কথা? মিস ফাইজা তো আমার কথাগুলো খুব পছন্দ করে। এরপর বর্ষা আমায় ছেড়ে বলল, কি বললি তুই? এই শোন, আমায় ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, একদম চোখ তুলে নেব। তাকাবো না কেন? আপনি কি বলেছেন আমাকে কোনোদিন ভালোবাসেন? বুদ্ধটা বলে কি মেয়েরা কখনো আগে ভালোবাসার কথা বলে? গাধা একটা। কেন, কোন দলিলে লেখা আছে যে মেয়ে আগে ভালোবাসার কথা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? দেখ, ছেলেরা আগে ভালোবাসার কথা জানায়, মেয়েরা নয়। জানাবে কি করে? কারণ ছেলেদের ভালোবাসা সাগরের মতো হয়, অনেক বিশাল। সত্যি করে বলুন তো, আমার থেকে আপনি কি আমায় বেশি ভালোবাসতে পারবেন? কখনোই না। আমি আপনাকে যে কতটা ভালোবাসি তা কখনোই কোনোভাবে প্রকাশ করা যাবে না, যাবেই না। এতটাই গভীর ভালোবাসা। তারপর বর্ষা আমার কপালে একটা চুমু দিয়ে বলল, কি বলতে চাস তুই? মেয়েরা ভালোবাসতে জানে না?
কি বাবু বাবু করছেন? জানি তো আমার বাবুটা অনেক ভালোবাসে আমায়। বাবু নয় তো কি, সবসময় অভিমান করে থাকিস বাচ্চাদের মতো। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো আমার সামনে লাল শাড়ি কিনেছিলেন, তাহলে নীল শাড়ি পেয়েছেন কি? তুই চলে যাওয়ার পর আমি শাড়িটা চেঞ্জ করে নেই। কেমন লাগছে আমায়? কিভাবে প্রকাশ করব বলে, আপনাকে এতটাই সুন্দর লাগছে যে ভাষা হারিয়ে ফেলছি আমি। কেন, তো সাহিত্য দিয়ে প্রকাশ কর। তারপর আমি ওর গালে আলতো করে একটা হাত দিয়ে বললাম, আমি এই হৃদয়কে তোমার জন্য শূন্য রেখেছি শুধু তুমি আসবে বলে। তোমার হাসি মাখা মুখটি আমার হাসির যেন একমাত্র কারণ, একমাত্র উৎস। তোমার কোমল স্পর্শ আমার হৃদয় আনন্দের বন্যা তুলে এনে দেয়। হে প্রিয়তমা, তোমার মুখটি দেখে আমি ভুলে যাই পৃথিবীর সকল কষ্ট বেদনা। এই হৃদয় প্রশান্তি পায় তোমার উপস্থিতিতে। আমার এই মন প্রশান্তি খুঁজে বেড়ায় তোমার মাঝে। তোমার মাঝে খুঁজে পায় আমার বিবেচনা ভালোবাসা। তোমার মাঝে খুঁজে পায় আমার চিরচেনা ভালোবাসা। হে অপরিচিত, আজ তুমি আপনের চেয়েও আপন। এই হৃদয় তোমারই আধিপত্য, তোমারই রাজত্ব। তোমার কাছ থেকে পাওয়া ভালোবাসাটুকু আমার বেঁচে থাকার প্রেরণা। মরে যাব সেদিন, শেষ করে দেব নিজেকে, যেদিন অবহেলা করবে আমায় আর ভালোবাসবে না আমায়। যদি কেউ প্রশ্ন করে আমায় কোনোদিন, হে প্রিয়তমা, আমার কাছে তোমার গুরুত্ব কতটুকু, আমি তাকে বলবো, আত্মা ছাড়া যেমন দেহ বাঁচে না, ঠিক তেমনি তোমার গুরুত্ব আমার কাছে ততটুকুই। তুমি আমার আত্মার সাথে মিশে গিয়েছো আমার হৃদয়ের মাঝে, তাই তোমায় ছাড়াই জীবন মূল্যহীন। কোনো দাম নেই জীবনের তুমি ছাড়া। কখনো ছেড়ে যেও না আমায়। এই হৃদয় কি সামলাতে পারবো না, হৃদয়কে সামলাতে পারবো না তুমি ছাড়া। যদি যেতে হয় কোনোদিন, নিজে হাতে আমাকে হত্যা করে যেও হে মায়াবিনী। বেঁচে থাকার শান্তি দিয়ে যেও না হে প্রিয়তমা। তুমি আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয়, আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমার প্রেম তুমি বর্ষা, বড্ড ভালোবাসি তোমায়, বড্ড বেশি। আমার সাহিত্য শুনে বর্ষা চোখ দিয়ে পানি পড়ছিল। আঙুল দিয়ে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে আমি বললাম, আপনি কাঁদছেন? এত বেশি ভালোবাসিস আমায়? বললাম না, আমার ভালোবাসার বস্তু প্রকাশ কোনোভাবেই করা যাবে না, এতটাই গভীর। বর্ষার কপালে একটা চুমু দিয়ে তারপর বর্ষা আমাকে আবার জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরেছি। এত কষ্টের পর, এত হতাশার পর ওকে কাছে পেয়েছি, সহজে ছাড়বই না। আচ্ছা একটা কথা বলবো? বল। আপনার সাথে দেখা হওয়ার পরই আমার পছন্দ অপছন্দের সবগুলো কথা আপনি জানতেন। আমার প্রিয় খাবার কি, আমার প্রিয় পোশাক, আরো কত কিছু। কিভাবে জানলেন? আম্মু বলেছিল আপনাকে? না, ফুপু আমাকে বলেনি। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, আমি যে আপনাকে ভালোবাসি আপনি কিভাবে বুঝতে পারলেন সেটা? কে বলেছে আপনাকে? তারপর আমায় ছেড়ে দিয়ে বলল, 1 মিনিট, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। সারপ্রাইজ? তারপর বর্ষা বিছানা থেকে উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা কিছু বের করে আমায় দিল। এই নে তোর জন্য একটা গিফট। কিসের গিফট এটা? খুলেই দেখ না, শুধু প্রশ্ন করে। তারপর আমি গিফটটি খুললাম, কিন্তু খুলে যা দেখলাম তা দেখে আমার মাথা থেকে যেন ধোঁয়া বেরোচ্ছিল। আমার সেই ডায়েরিটা, যে ডায়েরিটা চুরি হয়ে গিয়েছিল। আমি ওকে বললাম, এ কি, এটা তো আমার ডায়েরি, আপনি পেলেন কোথায়? বর্ষা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বুঝতে পারছি, তার মানে আপনি আমার ডায়েরিটা চুরি করেছিলেন। করেছি, আমার বরেরটা করেছি। তোর কি? আপনি যে একটা চুন্নি সেটা তো আগে জানতাম না। এই চুন্নি কি? চোর, আপনি একটা চোর। একদম না, ডায়েরিটা নিলে তোর মনের কথাগুলো জানতাম কিভাবে বল? তুই তো কিছু বলতে চাস না, সব সময় মুখ গোমরা করে থাকিস। তাই তো বলি, এত ঘন ঘন পায়েস খাওয়ানোর মানে কি? কি বললি? বেশ করেছি, নিয়েছি। তাই বলে আমার ব্যক্তিগত জিনিস না বলে হাত দিবেন? তোর ব্যক্তিগত জিনিস কি রে? আজ থেকে তোর সবকিছু আমার, তুইও আমার। উফ, লাগছে তো। লাগুক। কি করছেন? কি ব্যথা পাচ্ছি তো। এটা তোর শাস্তি। শাস্তি কিসের? এটা আমাকে প্রপোজ না করার শাস্তি। বর্ষার কথা শুনে বাসার ঘরে সাজানো ফুলগুলো থেকে একটা ফুল গোলাপ ছিঁড়ে নিলাম। তারপর ওর হাত দুটো আলতো করে ওকে দাঁড় করালাম। হাঁটু গেড়ে বসে বললাম, মাথা নিচু করে ফুলটা ওর দিকে বাড়িয়ে দিলাম। আমি তোমাকে ভালোবাসি বর্ষা, তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি হবে আমার ভালোবাসার মানুষটি? তুমি কি হবে আমার শূন্য বুকটা ভরিয়ে দেওয়ার একজন? তুমি কি হবে আমার গভীর রাতে চাঁদ দেখার সঙ্গী? তুমি কি হবে আমার এই শূন্য কাঁধে মাথা রাখার ভালোবাসার মানুষটি? এরপর বর্ষা আমার মাথাটা উঠিয়ে আমার গালে একটা চুমু দিয়ে বলল, সত্যি রে,
আমি তোকে তোর থেকে বেশি ভালোবাসতে পারবো না। আমার জীবন সার্থক তোর মতো ভালোবাসার মানুষ পেয়ে। আর আমি সার্থক আপনাকে পেয়ে। এই, একটু আগে না তুমি করে বললি, এখন আবার আপনি করে বলছিস কেন? আপনি আমাকে তুই করে বলছেন কেন? আমি আপনার স্বামী না? স্বামীকে তুই করে ডাকতে নেই। ইস, এসেছে আমার স্বামী রে। তুই তো একটা বাচ্চা, তোকে আমি তুই করেই বলবো। তাহলে আপনাকে আমি আপনি ছাড়া কিছু বলতে পারবো না, আপনি করেই বলবো। বর্ষাকে কাছে টেনে খুব জোরে জড়িয়ে ধরে বর্ষা আমার বুকে ওর বুক লুকে মুচকি মুচকি আসছে। আমি যেন ওকে বুকে পেয়ে জীবনে সুখ খুঁজে পেয়েছি। এই শোন। হ্যাঁ বলুন। বাইরে খুব সুন্দর চাঁদ উঠেছে, দেখবি? রাত কটা বাজে দেখেছেন? ঘুমাবেন না? তারপর আমার বুকে মাথাটা উঠিয়ে বলল, আজ রাতে কোনো ঘুম না, সারা রাত শুধু গল্প করব, বুঝলি? তারপর আমার হাত ধরে টানতে টানতে বেলকুনিতে নিয়ে গেল। আমার রুমের সামনে বেলকুনিতে একটি দোলনা ছিল। 6 বছর আগে আম্মু কিনে দিয়েছিল দোলনাটি আমার জন্য। গিয়ে সেই দোলনাতে বসলাম। বর্ষা আমার কাঁধে মাথা দিয়ে বসলো। দুজনের মাঝে এক ভালোবাসাময় নীরবতা। বর্ষা, কিছু বলবেন না? খুব ভালোবাসি তোকে, অনেক বেশি। আমার থেকে বেশি কিন্তু নয়। জানি তো, কিন্তু তারপরও খুব ভালোবেসেছি তোকে, ভালোবেসে যাব তোকে আমৃত্যু, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আপনাকেও। জানেন, আম্মুকে আজ খুব মনে পড়ছে। আম্মু যদি বেঁচে থাকতো খুব খুশি হতো এই দিনটায়। হয়তো এই শূন্যতাটা কখনো পূরণ করতে পারবো না, কিন্তু দেখে নিস, তোকে আর কোনো দিন কষ্ট পেতে দেব না। তোর চোখ দিয়ে আর এক ফোঁটাও পানি ঝরতে দেব না আমি। তোকে এত ভালোবাসবো, সমস্ত কষ্টগুলো ধুয়ে মুছে যাবে, দেখিস, প্রমিস রইল। ওর কথা শুনে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, আমাকে পেয়েছি, আমার আর কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। এরপরও আমার জড়িয়ে ধরলো। সারা রাত দুজনে চাঁদ দেখলাম আর গল্প করলাম। এভাবে শেষ হলো আমাদের কষ্টের সমাপ্তি। বর্ষাকে পেয়ে শুরু হলো আমার জীবনের নতুন ভালোবাসার অধ্যায়। সকলের কাছে দোয়া চাই যেন বাস্তব জীবনে বর্ষাকে নিয়ে সুখী হতে পারি। সো দর্শক বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পরবর্তীতে কেমন গল্প শুনতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।